আমরা সেকেন্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কোহেরেন্স কোহেশন নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, কোহেরেন্স কোহেশনের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার জন্য মেইন ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে মূলত তিনটা। হাউ ইজি টু ফলো দ্য আইডিয়াস, এটা দেখে বোঝা মুশকিল যে ইজি টু ফলো দ্য আইডিয়াস বলতে আসলে এক্সামিনাররা কি এক্সপেক্ট করে, সেটা পরবর্তীতে ব্যান্ড ডেসক্রিপ্টর আমি এক্সপ্লেন করে দেখাবো। তারপরে রেঞ্জ অ্যান্ড ইউজ অফ ডিসকোর্স মার্কার, আরেকটা হচ্ছে রেফারেন্সিং। এই তিনটা জিনিস বুঝতে হলে আপনাকে একটু ফোকাস রাখতে হবে। আগে দেখবো আমরা হাউ ইজি টু ফলো দ্য আইডিয়াস, এই ব্যাপারটা দিয়ে আসলে কি বোঝাতে চায় ব্যান্ড ডেসক্রিপ্টর, বা আপনার আসলে কোন দিকে ফোকাসটা থাকতে হবে। আজকে সম্ভবত একজনের লেখা চেক করার সময় আমি বলছিলাম যে ইজি টু ফলো দ্য আইডিয়াস মানে হচ্ছে পড়ে যেন সহজে বোঝা যায়। যাও সেটা আমরা দেখবো ডিটেলস, ব্যান্ড ডেসক্রিপ্টরেও যাব। তার আগে আমরা তিনটা স্যাম্পল এসে দেখব। সবাই যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই কোয়েশ্চেন পড়বেন। আমি তিনটা স্যাম্পল এসে দেখাবো। আই মিন রাইটিং টাস্ক টু রেসপন্স, সবগুলোই অথেন্টিক সোর্স থেকে নেওয়া ক্যান্ডিডেট স্যাম্পল। তো আপনারা কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন, তারপর স্যাম্পল আনসারটাও মনোযোগ দিয়ে পড়বেন, তবে একটু দ্রুত পড়ার চেষ্টা করবেন। তারপর আপনি আপনার খাতায় বা ফোনে বা কোনো জায়গায় একটু নোট নেওয়ার চেষ্টা করবেন যে এই ক্যান্ডিডেটকে আপনি কোহেরেন্স কোহেশনে জাস্ট হাউ ইজি টু ফলো দ্য আইডিয়াস এই ব্যাপারটার উপরে কনসিডারেশনে নিয়ে বা কোহেরেন্স কোহেশনে তাকে আপনি কত স্কোর দিতে চান, আউট অফ 9-এ ব্যান্ড 4, 5, 6, 7, 8, 9 যেটা মনে হয় দিয়ে দিবেন। আর ওর সাথে আরেকটা জিনিস একটু নোট নেবেন। ধরেন স্যাম্পল 1, আমি তিনটা স্যাম্পল দেখাবো। স্যাম্পল 1 এর পাশে আপনি প্রথমেই আগে লিখবেন এটা ইজি টু ফলো নাকি ডিফিকাল্ট টু ফলো। যদি ইজি টু ফলো হয় তাহলে ইজি টু ফলো বা ইজি লিখে দেন, আর যদি ডিফিকাল্ট টু ফলো হয় তাহলে ডিফিকাল্ট টু ফলো অথবা শুধু ডিফিকাল্ট লেখেন। তারপর কোহেরেন্স কোহেশনের উপরে বা কোহেরেন্স কোহেশনে আপনি তাকে আউট অফ 9-এ কত ব্যান্ড দিতে চান, মানে কত ব্যান্ড স্কোর কত দিতে চান। এই দুটো বিষয় তিনটা স্যাম্পলের জন্য প্রত্যেকটার জন্য দুটো কাজ করতে হবে। ইজি টু ফলো নাকি ডিফিকাল্ট টু ফলো এই কথাটা লিখতে হবে, এবং আরেকটা কাজ করতে হবে এইটাকে আপনি কোহেরেন্স কোহেশনে কত স্কোর দিতে চান। কি করতে হবে তিনটা স্যাম্পলের জন্য ওয়ান বাই ওয়ান একটা একটা করে আমরা দেখব। আচ্ছা, এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন আছে। আগে উপরের অংশটা, উপরে দেখা যাচ্ছে কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়েন, পড়ে তারপর স্যাম্পল আনসারটা পড়েন। আমি সোর্সটা মেনশন করে দিয়েছি, আপনারা সফট কপিতে সেখানে পরে দেখে নিতে পারবেন। আপাতত এখানেই পড়েন, পড়ে তারপরে আপনি আপনার নোট যেখানে নেন নিয়ে নেন। আর পড়া হয়ে গেলে, স্কোর দেয়া হয়ে গেলে এবং ইজি টু ফলো ডিফিকাল্ট টু ফলো এটা ডিসাইড করা হয়ে গেলে আপনি জুমের চ্যাট বক্সে ডান লিখে দিবেন, মানে আপনার এই স্যাম্পলের কাজটা করা হয়ে গেছে। সিম্পলি আপনারা নোট নিয়ে রাখেন ইজি টু ফলো নাকি ডিফিকাল্ট টু ফলো, সম্ভাব্য স্কোর ইন কোহেরেন্স এন্ড কোহেশন। আপনি চাইলে পরের স্যাম্পল গুলো পড়ার পরে আপনার আগের স্যাম্পলের স্কোর অথবা ইজি টু ফলো নাকি ডিফিকাল্ট টু ফলো এই ডিসিশন গুলো কাস্টমাইজ বা চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। সবাই একটু কুইক পড়ে দেখেন, আগের মতো ডিসাইড করেন ইজি টু ফলো নাকি ডিফিকাল্ট টু ফলো এবং সম্ভাব্য স্কোর। পরের স্লাইডে চলে যাচ্ছি। এটা থার্ড স্যাম্পল, কেয়ারফুলি পড়ে দেখবেন আর ডিসাইড করবেন ইজি টু ফলো নাকি ডিফিকাল্ট টু ফলো, সম্ভাব্য স্কোর ইন কোহেরেন্স এন্ড কোহেশন কত হতে পারে। ওকে, এখন আসেন আমরা যদি একটু স্লাইডে ব্যাক করি, প্রথম স্লাইডে। এবার একটু আপনারা মাইক্রোফোন দিয়ে রেসপন্সও করতে পারবেন, সেটাই বরং ভালো হবে। প্রথম স্যাম্পলটাতে যাই, এটা ছিল ফার্স্ট স্যাম্পল। এই স্যাম্পলটাতে ইজি টু ফলো ছিল নাকি ডিফিকাল্ট টু ফলো ছিল, কে বলবেন? আপনারাই বলেন, র্যান্ডমলি ওপিনিয়ন দেন। ডিফিকাল্ট টু ফলো ছিল। ডিফিকাল্ট টু ফলো ছিল। এটার জন্য স্কোর কত ডিসাইড করছেন কেউ বলতে পারেন? জাস্ট বলেন, সমস্যা নেই। 5.5। এটা রিয়েল এক্সামে ব্যান্ড 6 পাইছে কোহেরেন্স কোহেশনে। আপনাদের লেখা কম্পেয়ার করে দেখলে আরো বুঝতে পারবেন, মানে নিজেরা সেলফ স্টাডি কিভাবে করবেন সেটা সম্পর্কে একটা ধারণা হবে। তারপরে পরের স্যাম্পলটা যেটা সেকেন্ড স্যাম্পল, এটা ইজি টু ফলো ছিল নাকি ডিফিকাল্ট টু ফলো ছিল? ইজি টু ফলো। এইটাতে স্কোর কত দিয়েছেন? 6.5। এটা ব্যান্ড 8 ব্যান্ড 7 ছিল। এটা রিয়েল এক্সামে ক্যান্ডিডেট ব্যান্ড 7 পেয়েছিল। এটা ইজি টু ফলো। তারপরে এটাতে কত দিয়েছেন? 8 ইজি টু ফলো। ইজি টু কত দিয়েছেন বলেন, বলেন। এটা ব্যান্ড 8 স্যাম্পল ছিল, ক্যান্ডিডেট স্যাম্পল সবগুলোই। এগুলো আপনারা কেউ হুবহু ফলো করতে চান না, ক্যান্ডিডেট স্যাম্পল তো। সো যত আপনার হচ্ছে যে এক্সামিনার স্যাম্পলের দিকে ফোকাস রাখাটা বেশি ইফেক্টিভ। সবাই কি ইজি টু ফলো দ্য আইডিয়া? এক্সামিনার একটু কথা বলি একটু।
এক্সামিনার স্যাম্পল গুলাতে এত প্রিসাইসলি ওরা লিখে, মানে এক লাইনের মধ্যে সব লিখে ফেলে। মানে আমার এইটা- কাছে মনে হচ্ছে, স্পেশালি আমার লেভেলে আমার কাছে মনে হচ্ছে এটা ফলো করা আমার জন্য খুবই কঠিন মনে হচ্ছে, সিরিয়াসলি, মানে আমি যেটা ফিল করতেছি। আচ্ছা, আপনি অ্যাটেম্পট নেন, তারপর লেখা দেখলে আমি বলে দিতে পারবো কোন জায়গায় কাজ করতে হবে, ঠিক আছে? মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে 4টা পয়েন্ট বলছেন, ইন্ডিভিজুয়াল 4টা লাইন লেখা আমার জন্য সহজ, কারণ এইভাবে লিঙ্ক আচ্ছা। সেন্টেন্স হ্যাঁ, লেখাটা বুঝতে পেরেছি। কঠিন। তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি 4টাই আলাদা আলাদা করে লিখেন, অসুবিধা নেই। মানে আপনার হচ্ছে প্রিসিশনে এখনই ফোকাস করতে হবে না, আগে রিকোয়ারমেন্টটা ফিল আপ করেন, ওটা দিয়েও রাইটিং এ ব্যান্ড 7 পর্যন্ত ইজিলি রিচ করা যায়, বুঝতে পারছেন? জি। তাহলে আপনার যদি 4টা সেন্টেন্স লাগে 4টা সেন্টেন্স নেন, অসুবিধা নেই। মানে আলাদা But করে লিখি। হ্যাঁ হ্যাঁ, লেখেন, অসুবিধা নেই, বাট মেক শিওর করেন যে আপনার সবগুলো এলিমেন্ট ঠিকঠাক মতো আছে। জি ওকে, আচ্ছা। আমরা হাউ ইজি টু ফলো দ্য আইডিয়াস ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? যে আসলে এখানে থিওরিটিক্যালি আমি কিছু বলে দিতে পারবো না যে এটা এমন ওটা এমন, এটা আপনার দেখে বুঝতে হবে যে কোনটা ইজি টু ফলো। মোটামুটি 2-1 জন হয়তো দ্বিমত পোষণ করতে পারেন ক্লাসে যারা আছেন, বাট বেশিরভাগই আপনারা মোটামুটি এক জায়গায় ছিলেন যে প্রথমটা ডিফিকাল্ট টু ফলো, পরের দুইটা ইজি টু ফলো। যত বেশি ইজি টু ফলো তত বেশি স্কোর বাড়তেছিল, প্রিসিশন বাড়ার সাথে সাথে স্কোর বাড়তেছিল, বাট সেটা আপাতত আপনাদের মাথায় না রাখলেও চলবে। তাহলে ইজি টু ফলো দ্য আইডিয়াস, হাউ ইজি টু ফলো দ্য আইডিয়াস, এই গল্পটা গেল। এরপরে আমরা ব্যান্ড স্ক্রিপ্টরে আরেকটা কথা আছে, একটু লক্ষ্য করি। এখানে কোহেরেন্স এন্ড কোহেশনের ক্ষেত্রে ব্যান্ড 7-এ বলছে প্রেজেন্টস এ ক্লিয়ার সেন্ট্রাল টপিক উইদিন ইচ প্যারাগ্রাফ। আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের, নিশ্চয়ই হয়তো মনেও আছে, যে এক প্যারাগ্রাফে একটা ক্লিয়ার সেন্ট্রাল টপিক, মানে একটা প্যারাগ্রাফে কখনোই 2-3টা আইডিয়া ডেভেলপ করা বুদ্ধিমানের কাজ না। এখন দেখেন ব্যান্ড 7-এর রিকোয়ারমেন্টে বলছে প্রেজেন্টস আ ক্লিয়ার সেন্ট্রাল টপিক উইদিন ইচ প্যারাগ্রাফ। প্রত্যেক প্যারাগ্রাফে একটা ক্লিয়ার সেন্ট্রাল টপিক থাকে। যদি 2-3টা আর্গুমেন্ট এক প্যারাগ্রাফে দিতে চান তাহলে ঝামেলা লেগে যাওয়ার ঝুঁকি আছে। সবাই কি বুঝতে পারছেন? আর ব্যান্ড 6 এর ক্ষেত্রে কি বলছে দেখেন নিচে, ইউজেস প্যারাগ্রাফিং বাট নট অলওয়েজ লজিক্যালি। প্যারাগ্রাফ করে, কিন্তু কেন এই প্যারাগ্রাফ ক্রিয়েট করলো বা কিভাবে এটা প্যারাগ্রাফ তৈরি হলো, কি কারণে এই জায়গায় প্যারাগ্রাফ, ওইখানে কেন না, এই আনসার, এই ব্যাপারগুলো কানেক্ট করতে পারে না। যদি ওর পেছনে কোনো ক্লিয়ার লজিক থাকতো তাহলে রিডার, আই মিন এক্সামিনার, অথবা আপনারা যদি রিডার চিন্তা করেন, শুড বি এবল টু কানেক্ট দ্য আইডিয়াস ইজিলি। ওই যখন লজিক্যাল হয়ে যায়, আই মিন সাজানোটা লজিক্যাল আর কি, আর্গুমেন্ট লজিক্যাল কিনা সেটা প্রশ্ন, অন্য প্রশ্ন। যদি সাজানোটা প্রপার হয় তাহলে ওর পেছনে লজিকটা রিডারও কানেক্ট করতে পারে, যে এই কারণে এই প্যারাগ্রাফ এখানে শেষ হয়ে যাচ্ছে, বা এখানে একটা প্যারাগ্রাফ, ওখানে এই প্যারাগ্রাফটা এখানে এই কারণে। আর ব্যান্ড 7-এ কি বলছে দেখেন উপরের দিকে, লজিক্যালি অর্গানাইজেস ইনফরমেশন এন্ড আইডিয়াস, যেটা হচ্ছে ইজি টু ফলো করে ফেলে লেখাটাকে। এন্ড দেয়ার ইজ আ ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট। পুরোটা জুড়ে প্রোগ্রেসটা বোঝা যায়, যে আসলে সে কি বোঝাতে চাচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে কোথায় থামতে পারে, সেটা প্রোগ্রেসটা বোঝা যায় ডিউরিং দ্য থ্রু আউট দ্য এসে। অর্থাৎ এসে যে কোনো জায়গায় আপনি পড়েন, বোঝেন, আপনি খুব ভালোভাবেই হয়তো ফলো করতে পারবেন বা বুঝতে পারবেন যে এটা কোন দিকে যাচ্ছে, প্রোগ্রেসটা বোঝা যায়। সেটা ব্যান্ড 7-8 দুটোর জন্যই, বাট 7-এর জন্য এটা রিকোয়ারমেন্ট হিসেবেই দেয়া। আর ইনফরমেশন গুলো লজিক্যালি অর্গানাইজেস থাকার কারণে, বা আইডিয়া গুলো লজিক্যালি অর্গানাইজেস থাকার কারণে ওই ইজি টু ফলো ব্যাপারটা হয়ে যায়। আর ব্যান্ড 6-এর ক্ষেত্রে বলছে অ্যারেঞ্জেস ইনফরমেশন এন্ড আইডিয়াস কোহেরেন্টলি। আইডিয়া এবং ইনফরমেশন সাজিয়ে লেখে, কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কোহেরেন্টলি থাকলেও, যেটা এই যে ব্যান্ড 6-এ বলছে দেখেন, ইনফরমেশন কোহেরেন্টলি, দেয়ার ইজ এ ক্লিয়ার ওভারঅল প্রোগ্রেশন। আপনারা 6 আর 7-এর কথাটা একটু যদি মনে করার চেষ্টা করেন, ব্যান্ড 6-এর ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে পুরোটা পড়ার পরে তার মেসেজটা বোঝা যাচ্ছিল, সেটাকে আমরা বলি ওভারঅল প্রোগ্রেশন। ওইটাই এখানে বলছে অ্যারেঞ্জেস ইনফরমেশন এন্ড আইডিয়াস কোহেরেন্টলি, সাজিয়ে লেখে, প্যারাগ্রাফিং করে, বাট প্যারাগ্রাফ কেন করছে, কোন প্যারাগ্রাফ কেন, তার পেছনের কারণটা ঠিক কানেক্ট করা যায় না রিডার হিসেবে। এন্ড দেয়ার ইজ এ ক্লিয়ার ওভারঅল প্রোগ্রেশন। ব্যান্ড 6-এর ক্ষেত্রে বলছে ওভারঅল প্রোগ্রেশন, মানে পুরোটা পড়ার পরে মোটের উপরে বোঝা যায় কিভাবে সে দাঁড় করালো আইডিয়াটাকে, এটাকে বলি ওভারঅল প্রোগ্রেশন। আর যেটাকে আমরা ব্যান্ড 7-এর ক্ষেত্রে বলছি ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট, পুরোটা জুড়েই প্রোগ্রেসটা বোঝা যায় যে সে কোন দিকে যাচ্ছে বা কি এস্টাবলিশ করার চেষ্টা করছে। ব্যান্ড 6 এবং 7-এর মধ্যে হাউ ইজি টু ফলো দ্য আইডিয়াস, এটার ব্যাপারে ব্যান্ড স্ক্রিপ্টর কি বলতেছে সবাই মোটামুটি কানেক্ট করতে পারছেন? এবার হচ্ছে ডিসকোর্স মার্কার। এই অ্যাক্টিভিটি আপনাদের এখন করতে হবে না। ওই যে 6 এর ওই লাইনটা বুঝি নেই, ওই যে প্যারাগ্রাফ বাট নট লজিক্যালি, মানে এটা কেন?
মানে প্যারা প্যারা করে লিখছে, কিন্তু কোন প্যারাটা কেন ক্রিয়েট করছে রিডার পড়ে সেটা কানেক্ট করতে পারে না, ঠিক বুঝতে পারে না। আপনারা ব্যান্ড 6 পড়ার সময় দেখছিলেন যে প্যারা করছে, কিন্তু এক প্যারার মধ্যে হয় একাধিক আইডিয়া, মানে প্রত্যেক প্যারায় একটা ক্লিয়ার সেন্ট্রাল টপিক বোঝা যাচ্ছে না, অথবা সে এই কারণে কেন এখানে প্যারা শেষ করলো, নতুন প্যারা কেন এখানে ক্রিয়েট করলো, সেটা রিডার হিসেবে কানেক্ট করা যায় না বা বুঝতে সমস্যা হয়। আমার পয়েন্ট কি বুঝতে পারছেন? জি। আর ব্যান্ড 7 এরটা ইজিলি বোঝা যায়, এইটাই। ডিসকোর্স মার্কারের এই অ্যাক্টিভিটি এখন করতে হবে না, আমি হয়তো স্ক্রিনশট পাঠাইলে আপনারা যেখানে আছে যেটা দেখেন একটু ডান দিকে অ্যারাউন্ড 6.5 এর স্যাম্পল, এটা কিন্তু হাই লেভেল স্যাম্পল না, এটা আবার সেটা ফলো করতে যায় না। 6.5 এ আবার দেখবেন স্কোপ সেন্টেন্স আছে। তো এটা আপনারা চাইলে এই উপরের বক্স থেকে যে ডিসকোর্স মার্কার বা কোহেসিভ ডিভাইস গুলো দেখছেন উপরে, এই যে এইটা থেকে আপনি গ্যাপ ফিল আপ করতে পারেন। তারপর এখানে আনসার দেওয়া আছে, আনসারটা পরে চেক করতে পারেন, বাট আগে আনসার চেক করেন না, আগে ফিল আপ করে নিয়ে 9টা ওয়ার্ড দেওয়া আছে বা 9টা ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া আছে, আর বক্সে গ্যাপ আছে গ্যাপ আছে 10টা, সো এই অনুযায়ী ফিল আপ করে দেখতে পারেন, তারপর আনসার চেক করতে পারেন। ডিসকোর্স মার্কারের ব্যাপারে অনেকের আরো একটা থাকে যে কিছু ডিসকোর্স মার্কার একটু স্টাডি করা, শিখে নেয়া, যেন আপনার লেখা ইনপুট দিতে পারেন। সেক্ষেত্রে অফকোর্স ডিসকোর্স মার্কার আপনি কিছু শিখতেই পারেন, সেটার স্লাইড আছে। আর ডিসকোর্স মার্কার হিসেবে মানে কোহেসিভ ডিভাইস হিসেবে যেগুলো আপনি কাজে লাগাতে পারেন, স্টাডি করতে পারেন, আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যদি সেগুলোকে প্র্যাকটিস হিসেবে বিভিন্ন সেন্টেন্স কোনটা কোন সিচুয়েশনে ব্যবহার করা যেতে পারে বা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা, সেটা যদি আলাদা করে স্টাডি না করেন, জাস্ট র্যান্ডমলি মেমোরাইজ করলেন, তারপরে সেন্টেন্সে ইউজ করলেন, সেটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ না হলে ডিসকোর্স মার্কারের স্কোরে ইমপ্যাক্ট করতে পারে। সেটা ব্যান্ড ডেসক্রিপ্টরে কি বলছে আপনি দেখে নিন, তারপরে আমরা রেফারেন্সিং এর কথায় যাচ্ছি। ইউজ এন্ড রেঞ্জ অফ ডিসকোর্স মার্কার, লার্নাররা যে জায়গাটাতে ফোকাস করে সেটা হচ্ছে রেঞ্জ অফ ডিসকোর্স মার্কার, মানে অনেক রকমের ডিসকোর্স মার্কার বেশি বেশি ব্যবহার করলে বেশি বেশি স্কোর। শুধুমাত্র ইউজ না, আর শুধুমাত্র রেঞ্জ না, এখানে আরো বিষয় থাকে, অ্যাকিউরেসির একটা ব্যাপার থাকে। দেখেন ব্যান্ড 6 এর ডিসকোর্স মার্কারের ক্ষেত্রে কি বলছে আর 7 এ কি বলছে। এইটা না, এই পয়েন্টটা না, এই মাঝখানের পয়েন্টটা দেখেন, ইউজেস আ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসেস, মানে কোহেসিভ ডিভাইসের ভ্যারিয়েশন অনেক, একটা না অনেক রকমের, এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করে। অলদো দেয়ার মে বি, মানে তাদের কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে গিয়ে ভুল হয় না, যেখানে হাউএভার বা কন্ট্রাস্টিং কোহেসিভ ডিভাইস, সেখানে সে কন্ট্রাস্টিংই ব্যবহার করছে। ওখানে যদি অ্যাড করার জন্য, যেমন ধরেন মোরওভার আমরা ব্যবহার করি, অ্যাডিশনালি ব্যবহার করি কোনো কিছু নতুন আইডিয়া অ্যাড করার জন্য। সেক্ষেত্রে আপনি যদি নতুন আইডিয়া অ্যাড করতে গিয়ে আপনি যদি দেখা গেল যে হাউএভার বসায় দেন, যেটা কিনা বাটের কাজ করে, তখন দেখা যাবে যে আপনার স্কোর ড্রপ করতে পারে। সো এই হিসেবে আপনার একটু কসাস থাকাটা জরুরি, যে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারলে আপনার ব্যান্ড 7 এর দিকে যাবে। তবে কিছুটা 2-4 জায়গায় আন্ডার ইউজ বা ওভার ইউজ, অর্থাৎ এখানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করার সুযোগ ছিল, করেন নাই, অথবা ব্যবহার করার দরকার ছিল, ল্যাঙ্গুয়েজ ডিমান্ড করতেছিল কিন্তু করেন নাই, অথবা ব্যবহার করার দরকার ছিল না, ব্যবহার করে ফেলছেন, এরকম 2-4টা জায়গায় যদি ঘটে, এটা আপনার ব্যান্ড 7 স্ট্যান্ডার্ড। ব্যান্ড 6 এ কি বলছে দেখেন, ইউজেস কোহেসিভ ডিভাইসেস ইফেক্টিভলি, অ্যাপ্রোপ্রিয়েটলি না, ইফেক্টিভলি, মানে ল্যাঙ্গুয়েজ ডিমান্ড না বুঝে অনেকটা কিছুটা মেকানিক্যাল বলতে পারেন, সেটা অবশ্য নিচে বলছে। মানে আমি 10টা কোহেসিভ বা 20টা কোহেসিভ ডিভাইস বা লিঙ্কিং ওয়ার্ড মুখস্থ করছি, এবার আমি কি করছি যে মুখস্থ করছি, এবার আমি লেখার মধ্যে যেখানেই সুযোগ পাচ্ছি কোহেসিভ ডিভাইস দিয়ে দিচ্ছি, যেখানে সুযোগ পাচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি, এবং এক্সামিনারকে প্রুফ করার চেষ্টা করতেছি আমি অনেক কোহেসিভ ডিভাইস জানি। কিন্তু বাংলায় যদি এসে লিখতে দিত, তাহলে হয়তো আপনি এই কোহেসিভ ডিভাইস আলাদা করে জোর করে ইনজেক্ট করা বা জোর করে প্লেস করার চেষ্টা করতেন না। বলতে পারেন অনেকটা সেরকম হায়ার লেভেল স্কোর, ল্যাঙ্গুয়েজ ডিমান্ড অনুযায়ী তারা বুঝে কোনটা করতে হবে কোনটা করা যাবে না। আর ব্যান্ড 6 সেটা বুঝে না, না বুঝে জাস্ট সেন্টেন্স পাইলেই, সুযোগ মতো পাইলেই দিয়ে দেয়, প্রয়োজনের চাইতে বেশি বলতে পারেন। বাট কোহেশন উইদিন অর বিটুইন সেন্টেন্সেস, দুই সেন্টেন্সের মাঝখানের যে গোছানোর ব্যাপার, একটা সেন্টেন্সের সাথে যে আরেকটা কানেক্টেড, সেই জায়গায় কোহেশনটা কখনো ফল্টি হতে পারে, কখনো মেকানিক্যাল হতে পারে। মেকানিক্যাল মানে হচ্ছে যে আপনি প্রয়োজনের তুলনায় বেশি বেশি কোহেসিভ ডিভাইস ব্যবহার করলে মেকানিক্যাল হয়ে যাওয়ার চান্স থাকে। এই হচ্ছে কোহেসিভ ডিভাইস ব্যবহার করার বিষয়। আরেকটা বুলেট পয়েন্ট ছিল, আমি বলছিলাম যে কোহেরেন্স এন্ড কোহেশনের 3টা মেইন বিষয়, একটা হচ্ছে হাউ ইজি টু ফলো দ্য আইডিয়াস, তারপর আরেকটা ছিল কোহেরেন্স এন্ড ডিসকোর্স মার্কার কম বেশি ব্যবহার করা, কিরকম ব্যবহার করলে কিরকম হতে পারে স্কোর সেটা,
এটা আমরা দেখে ফেললাম। আর থার্ড যেটা রেফারেন্সিং রিলেটেড একটা ব্যাপার ছিল। এই রেফারেন্সিং মানে অ্যাসাইনমেন্টের বা এসে লেখার সময় আমরা যেরকম অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করার সময় ফুটনোট দেই, রেফারেন্স দেই, সেরকম না ব্যাপারটা। এই রেফারেন্সিং বলতে আসলে মূলত প্রোনাউন রেফারেন্সিং যে ব্যাপারটা, প্রোনাউন সাধারণত ব্যবহার করলে সেটা ঠিকঠাক মতো ব্যবহার করার যে বিষয় থাকে সেটাকে আসলে মিন করা হয়। এটা ব্যান্ড 6 এর সমস্যা, এরকম কোনো সমস্যা ব্যান্ড 7 এ থাকে না, সুতরাং সেই সংক্রান্ত কিছু ব্যান্ড 7 এ বলাও থাকে না। এখানে কি বলা আছে দেখেন, মে নট অলওয়েজ ইউজ রেফারেন্সিং ক্লিয়ারলি অর অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ প্রোনাউন ব্যবহার করার ক্ষেত্রে হয় ক্লিয়ার না অথবা অ্যাপ্রোপ্রিয়েট না। ক্লিয়ার না হোক বা অ্যাপ্রোপ্রিয়েট যাই হোক না কেন, সেটা আমি একটু প্র্যাকটিক্যালি 2-4টা সেন্টেন্সে অ্যাপ্লাই করে দেখি। স্ক্রিনে একটা সেন্টেন্স দেখেন, এই সেন্টেন্সটা আগে পড়ে দেখেন। দ্য লেডি বিট হার ডটার বিকজ শি ওয়াজ ড্রাঙ্ক। কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ ড্রাঙ্ক। এই কোয়েশ্চেনটার আনসার দেওয়ার চেষ্টা করেন। এখানে আনক্লিয়ার রেফারেন্সিং ছিল, এই যে শি এর শি দেওয়ার কারণে এটা ডটারকে রেফার করছিল, মানে ডটারকে রেফার করছে নাকি আপনার হচ্ছে লেডিকে রেফার করছে। এটা সেন্টেন্স থেকে গ্রামেটিক্যালি সেন্টেন্স কারেক্ট ছিল, বাট মিনিং ক্লিয়ার ছিল না, বা কাকে রেফার করতেছিল এটা বোঝা যাচ্ছিল না। এই কারণে এটাকে আমরা বলতেছি আনক্লিয়ার রেফারেন্সিং। ওকে, এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যদি শি এর পরিবর্তে ইট অথবা হি অথবা এমন কিছু দিত যেটা গ্রামেটিক্যালি কারেক্ট না, তখন বলতাম আমরা ফল্টি রেফারেন্সিং। আর যখন গ্রামেটিক্যালি কারেক্ট কিন্তু মিনিং ক্লিয়ার না, সেটাকে আমরা বলি হচ্ছে আনক্লিয়ার রেফারেন্সিং। এখানে নিচের যে সেন্টেন্স গুলো 1 থেকে 8 পর্যন্ত আছে, এই 8টা সেন্টেন্সে ক্লিয়ার করে দেওয়া আছে রেফারেন্সিং। প্রত্যেকটা থেকেই নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে কাকে রেফার করা হয়েছে, কে ড্রাঙ্ক ছিল। সবাই একটু 1 to 8 পড়ে দেখেন। এখানে আরেকটা সেন্টেন্স দেখা যাচ্ছে, এই ক্ষেত্রেও এই লাল রঙের যে লেখা ইট, এই প্রোনাউনটাও ফল্টি আনক্লিয়ার রেফারেন্সিং এর আরেকটা এক্সাম্পল। পড়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানেও দেখেন অল্টারনেটিভ কিছু সেন্টেন্স দেয়া আছে, যে ক্লিয়ার করতে চাইলে কিভাবে আপনি আপনার রেফারেন্সিং ক্লিয়ার রাখতে পারেন, সেটার একটা এক্সাম্পল আর কি। 8টা এক্সাম্পল সেন্টেন্স দেয়া আছে, দেখবেন প্রত্যেকটাতেই রেফারেন্সিং ক্লিয়ার আছে। দেখেন ব্যান্ড ডেসক্রিপ্টর কি বলছে। ব্যান্ড 6 এর ব্যাপারে যেটা বলছে দেখেন, মে নট অলওয়েজ ইউজ রেফারেন্সিং ক্লিয়ারলি অর অ্যাপ্রোপ্রিয়েটলি। যেটা আমি শুরুতে বলছিলাম এই আলোচনা শুরু করার আগে, যে রেফারেন্সিং সবসময় হয় ক্লিয়ার না অথবা অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট না মানে হচ্ছে গ্রামেটিক্যালি ইনকারেক্ট, আর ক্লিয়ার না মানে হচ্ছে যে ওই যে আনক্লিয়ার রেফারেন্সিং এর যে ব্যাপারটা বললাম।